আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, ভ্যাট উইথ ডক্টর রউফ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের ১৭৪তম পর্ব। আমরা বেশ কিছুদিন আগে ১৭৩তম পর্ব করে রেখেছিলাম। তো আমরা ভ্যাট আইনের মোট ১৮টা অধ্যায় আছে, আমরা ৩টে অধ্যায় শেষ করেছিলাম। তো আমি আশা করি যে এখন থেকে আমি রেগুলার বাকি অধ্যায়গুলো আমি শেষ করে ফেলব। আমার এই ভিডিওগুলো আপলোড করার উদ্দেশ্য হলো যে মানুষ যেন বিভিন্ন স্থান থেকে মানুষ যেন ভিডিওগুলো দেখে ভ্যাট আইনের বিষয়বস্তুগুলো নিজের জন্য আত্মস্থ করতে পারে, নিজের জন্য বুঝতে পারে এবং নিজের জন্য সে অনুযায়ী কাজ করতে পারে। যেহেতু আমরা সাধারণে আমরা মনে করি যে ভ্যাট আইন কঠিন, এই জন্য ভ্যাট আইনটা সহজভাবে বোঝানো আমার উদ্দেশ্য। তো আমরা আজকে চতুর্থ অধ্যায় শুরু করব, ভ্যাট আইনের চতুর্থ অধ্যায়। আপনারা জানেন যে ভ্যাট আইনের যে 18টা অধ্যায় এগুলো সাজানো আছে, একটা পর একটা ধারাবাহিকভাবে সাজানো। প্রথম অধ্যায়ে আমরা দেখেছিলাম সংজ্ঞা, দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখেছিলাম মূসক নিবন্ধন সংক্রান্ত বিধান, তৃতীয় অধ্যায়ে আমরা দেখেছিলাম মূসক আরোপ, চতুর্থ অধ্যায় আজকে আমরা শুরু করলাম। চতুর্থ অধ্যায় আছে হলো মূসক আদায় পদ্ধতি। মূসক আদায় পদ্ধতি কিভাবে আদায় করা হবে। এখানে এখানে অনেকগুলো ধারা আছে। চতুর্থ অধ্যায়ে ধারা 27 থেকে শুরু করে ধারা 44 পর্যন্ত প্রায় 19টা ধারা আছে। আর চতুর্থ অধ্যায় বিধিতে প্রায় 19 থেকে 24 গ পর্যন্ত 9টা বিধি আছে। আমি কোনো কোনো ক্ষেত্রে ধারা এবং বিধি যেখানে সামঞ্জস্যপূর্ণ একসাথে আলোচনা করে যাব, আবার কখনো বিধি পরেও আলোচনা করব। তো এই চতুর্থ অধ্যায়টা 3 ভাগে ভাগ করা হয়েছে। আমদানির ক্ষেত্রে মূসক আদায়, সাধারণ সরবরাহের ক্ষেত্রে মূসক আদায়, আর বিশেষ সরবরাহের ক্ষেত্রে মূসক আদায়। তো এইটা একটু আলোচনা করি। সেটা হলো, আপনারা জানেন যে ভ্যাট আদায় হয় মূলত পণ্য আর সেবার উপরে, পণ্যের উপরে আর সেবার উপরে। হ্যাঁ, পণ্যের উপরে ভ্যাট আদায় হয় 3টে স্তরে। এক হলো আমদানি পর্যায়, উৎপাদন পর্যায়, ট্রেডিং পর্যায়। আমদানি, উৎপাদন, ট্রেডিং। আর সেবা প্রদানের ক্ষেত্রে সেবা যেখানে প্রদান করা হয় সেবার একটাই পর্যায় যেখানে সেবা প্রদান করা হয়। এই পুরোটাকে আবার আমরা 2 ভাগে ভাগ করতে পারি। সেটা হলো আমদানি পর্যায়, স্থানীয় পর্যায়। আমদানি পর্যায় মানে তো আমরা বুঝি, স্থানীয় পর্যায় মানে দেশের ভিতরে উৎপাদন করে সরবরাহ দেওয়া, ট্রেডিং করে সরবরাহ দেওয়া, সেবা প্রদান করা, সবকে একসাথে আমরা স্থানীয় পর্যায়ে বলে থাকি। যাও, এখানে ভাগ করা হলো আমদানি পর্যায়কে একটা ভাগ করা হয়েছে, আর স্থানীয় পর্যায়টা সব একসাথে করা হয়েছে। একসাথে করে আবার 2 ভাগ করে ফেলা হয়েছে, যে সাধারণ সরবরাহ আর বিশেষ সরবরাহ। তাহলে আমরা 3 ভাগ পেলাম। আমদানি পর্যায়ে মূসক আহরণ, সাধারণ সরবরাহের ক্ষেত্রে মূসক আহরণ, স্থানীয় পর্যায়ে সাধারণ সরবরাহের ক্ষেত্রে মূসক আহরণ পদ্ধতি, আর স্থানীয় পর্যায়ে বিশেষ সরবরাহের ক্ষেত্রে মূসক আহরণ পদ্ধতি, মূসক আদায় পদ্ধতি। তো খণ্ড ক হলো আমদানির ক্ষেত্রে আমরা আজকে 2টা ধারা আলোচনা করব, ধারা 27 আর ধারা 28। ধারা 27 হলো করযোগ্য আমদানির ক্ষেত্রে মূসক আদায় পদ্ধতি। এই ধারাতে বলা আছে যে আমদানি পর্যায়ে যেভাবে আমদানি শুল্ক আদায় হয় কাস্টমস আইনের অধীনে, সে একইভাবে ভ্যাট আদায় করতে হবে। এখানে একটা কথা বলে রাখি, সেটা হলো আমদানি পর্যায়ে যখন কোনো পণ্যের উপরে শুল্ক কর আদায় করা হয় তখন 3টে কর প্রয়োগ করা হয়। 3টে কর: কাস্টমস আইন, ভ্যাট আইন এবং ইনকাম ট্যাক্স আইন। কাস্টমস আইনের অধীনে কাস্টমস ডিউটি এবং রেগুলেটরি ডিউটি আদায় করা হয়। ভ্যাট আইনের অধীনে ভ্যাট, সম্পর্ক শুল্ক এবং আগাম কর আদায় করা হয়। আর আয়কর আইনের অধীনে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আদায় করা হয়। তো একই সময়ে যখন কাস্টমস স্টেশনে তো মূলত কাস্টমস কর্মকর্তারা থাকেন, তারা এই ভ্যাট আইনের আদায় করার দায়িত্ব পালন করেন, অগ্রিম আয়কর আদায় করার দায়িত্ব পালন করেন। তো যখন মূলত তারা কাস্টমস আইনের অধীনে যখন কাস্টমস ডিউটি আদায় করেন তখন অন্যান্য কর আদায় করবেন। এইটা হলো ধারা 27-এর বক্তব্য। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। এবার ধারা 28-এ আসি। ধারা 28টা আমরা একটু বিশ্লেষণ করব। ধারা 28 হলো করযোগ্য আমদানির মূসক আরোপযোগ্য ভিত্তি মূল্য নির্ধারণ। এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, ভিত্তি মূল্য নির্ধারণ। যে পণ্য আমদানি করা হলো ওই পণ্যের উপরে এখন শুল্ক কর আদায় করতে হবে। তো শুল্ক কর আদায় করার জন্য এই পণ্যের মূল্য নির্ধারণ করতে হবে। মূল্য যদি বেশি হয় তাহলে শুল্ক করের পরিমাণ বেশি হবে, মূল্য যদি কম হয় তাহলে শুল্ক করের পরিমাণ কম হবে। সরকারের উদ্দেশ্য হলো যে কমও না বেশিও না, সরকারের উদ্দেশ্য হলো যে সঠিক যে মূল্যে এই পণ্য আমদানি করা হয়েছে ঠিক সেই মূল্যের উপরে শুল্ক কর নিতে হবে। আমদানি পর্যায়ে সঠিক যে মূল্য, সেই মূল্যকে বলা হয় বিনিময় মূল্য, ট্রানজ্যাকশন প্রাইস। এই ট্রানজ্যাকশন প্রাইস
নির্ধারণ করার আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিধিবিধান আছে। আমদানি পর্যায়ে মূল্য নির্ধারণ করার জন্য পদ্ধতি আছে, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের আওতায় প্রণীত পদ্ধতি আছে। সেই পদ্ধতি প্রয়োগ করে আমদানি পর্যায়ে পণ্যের মূল্য নির্ধারণ করা হয়। আপনারা জানেন পণ্যের মূল্য প্রথমে এলসিতে থাকে, এলসি ইনভয়েস, অর্থাৎ আমদানি রপ্তানিকারকের যে ডকুমেন্ট, সেই ডকুমেন্টে পণ্যের মূল্য থাকে। তবে সেই মূল্যে কাস্টম ডিপার্টমেন্ট অ্যাসেসমেন্ট করে না তা না, যদি সেই মূল্য যদি ট্রানজ্যাকশন প্রাইস হয় সেই মূল্যে করে, তো তারা যাচাই করে দেখে যে এই মূল্য বিনিময় মূল্য কিনা। যদি এই মূল্য বিনিময় মূল্য না হয় তাহলে তারা বিনিময় মূল্য নির্ধারণ করে। অনেক ক্ষেত্রে এই মূল্য বেড়ে যায়, বিনিময় মূল্য নির্ধারণ করার প্রক্রিয়ায় এলসিতে যে মূল্য থাকে সেই মূল্য বেড়ে যায়। তো প্রথমে এই পণ্যের মূল্য নির্ধারণ করতে হয়। মূল্য নির্ধারণটা খুব ইম্পর্টেন্ট। এই মূল্যের সাথে আমদানি পর্যায়ে মূল্যের সাথে অনেক কিছু জড়িত। এই মূল্যের সাথে আন্ডার ইনভয়েস জড়িত, ওভার ইনভয়েস জড়িত, তার সাথে ক্যাপিটাল ফ্লাইট জড়িত, দেশ থেকে মুদ্রা পাচার হয়ে যায়। আবার মূল্য যদি বেশি হয়ে যায় আমদানি পর্যায়ে, তাতেও সমস্যা। মূল্য বেশি হয়ে গেলে অভ্যন্তরীণ বাজারে পণ্যের মূল্য বেড়ে যায়, এটা একটা সমস্যা। আর একটা সমস্যা আছে, আমি একটু পরে আলোচনা করবো, যা হোক আর কি। তো তাহলে আমি এতক্ষণ বললাম যে মূল্য নির্ধারণ করতে হয় আমদানি পর্যায়ে, সঠিক মূল্য, সেই মূল্যকে বলা হয় বিনিময় মূল্য, ট্রানজ্যাকশন প্রাইস। সেই মূল্য নির্ধারণ করার পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুসারে মূল্য নির্ধারণ করা হয়। মূল্যের আন্তর্জাতিকভাবে কয়েকটা টার্ম আছে, ইনকো টার্মস বলা হয়, ইন্টারন্যাশনাল কমার্শিয়াল টার্মস। একটা টার্ম হলো C&F ভ্যালু, কস্ট অ্যান্ড ফ্রেট ভ্যালু। C&F ভ্যালু, এই কস্ট অ্যান্ড ফ্রেট ভ্যালু মানে এই ভ্যালুর সাথে শুধু কস্ট এবং ফ্রেট থাকে। এই ভ্যালুর সাথে ইন্স্যুরেন্স যোগ করতে হয়, ল্যান্ডিং চার্জ যোগ করতে হয়, যোগ করে অ্যাসেসেবল ভ্যালু পাওয়া যায়। CIF ভ্যালু থাকে, কস্ট, ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেট। এই ভ্যালু এলসিতে লেখা থাকে। যদি CIF ভ্যালু থাকে পণ্যের, তার অর্থ হলো যে এই পণ্যের এই মূল্যের ভিতরে কস্ট আছে, ইন্স্যুরেন্স আছে, ফ্রেট আছে। এখন ল্যান্ডিং চার্জ যোগ করতে হবে। ল্যান্ডিং চার্জ যোগ করলে শুল্কায়নযোগ্য মূল্য, অ্যাসেসেবল ভ্যালু পাওয়া যাবে। আবার FOB ভ্যালু থাকতে পারে। FOB ভ্যালু, ফ্রি অন বোর্ড। ফ্রি অন বোর্ড অর্থ হলো যে শুধু এখানে পণ্যের মূল্য আছে, এখানে ফ্রেট যোগ করতে হবে, এখানে বীমা যোগ করতে হবে, এখানে ল্যান্ডিং চার্জ যোগ করতে হবে। যোগ করার পরে অ্যাসেসেবল ভ্যালু পাওয়া যাবে, শুল্কায়নযোগ্য মূল্য পাওয়া যাবে। তাহলে আমরা এতক্ষণ জানলাম যে পণ্যের এলসিতে বিভিন্ন মূল্য উল্লেখ থাকে, সেই মূল্য থেকে অ্যাসেসেবল ভ্যালুতে উপনীত হতে হয়, শুল্কায়নযোগ্য মূল্যে উপনীত হতে হয়। একটা শুল্কায়নযোগ্য মূল্যে পৌঁছানো হয়। সেই শুল্কায়নযোগ্য মূল্য যখন পাওয়া যায়, তখন এই শুল্কায়নযোগ্য মূল্যের উপরে বিভিন্ন শুল্ক করের হার প্রয়োগ করে শুল্ক করের পরিমাণ নির্ণয় করতে হয়। এখানে বলে রাখা দরকার যে আমদানি পর্যায়ে সবই অটোমেটেড সিস্টেম হয়। এসআই কোটা সিস্টেমে, অটোমেটেড সিস্টেমে ক্যালকুলেশনগুলো করে। তবে মূল্যটা ম্যানুয়ালি অফিসাররা ঠিক করে দেয়। মূল্যটা সিস্টেমে ঠিক করে দিলে পরে সিস্টেম এটা ক্যালকুলেট করে ফেলে। আপনারা যারা বিল অফ এন্ট্রি দেখেছেন, আপনারা দেখবেন যে বিল অফ এন্ট্রিতে লেখা থাকে ভ্যাট এত পার্সেন্ট, এত টাকা, অ্যাসেসেবল ভ্যালু এত টাকা, ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা এখন জানলাম যে পণ্যের একটা মূল্য থাকে। সেই মূল্য, আপনার যে মূল্য, আপনি যেটা এলসিতে দেখিয়েছেন, ইনভয়েসে দেখিয়েছেন, সেই মূল্য সবসময় গ্রহণযোগ্য হয় না। কাস্টমস অফিসাররা আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতিতে ওই পণ্যের মূল্য নির্ধারণ করে। এরপরে আরও কয়েকটা বিষয় যোগ করে এই পণ্যের অ্যাসেসেবল ভ্যালু নির্ণয় করে, শুল্কায়নযোগ্য মূল্য। শুল্কায়নযোগ্য মূল্যের উপরে কিভাবে বিভিন্ন শুল্ক করে হার প্রয়োগ করতে হয় সেটা আমি এখন আপনাদেরকে জানাইতেছি। যদি এটা মেশিনে করে, সিস্টেমে করে, তারপর জেনে রাখা ভালো। সেটা হলো, একটু আগে আমি বলেছি যে আমদানি পর্যায়ে 3টে আইনের অধীনে শুল্ক কর আদায় করা হয়। কাস্টমস আইনের অধীনে কাস্টম ডিউটি এবং রেগুলেটরি ডিউটি আদায় করা হয়। ভ্যাট আইনের অধীনে ভ্যাট, সম্পর্ক শুল্ক এবং আগাম কর আদায় করা হয়। আর ইনকাম ট্যাক্স আইনের অধীনে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আদায় করা হয়। তাহলে আমরা কর পাইলাম 6টা: কাস্টম ডিউটি, রেগুলেটরি ডিউটি, ভ্যাট, সম্পর্ক শুল্ক, আগাম কর, AIT। 6টা কর পাইলাম। এবার আমি একটা কথা বলি, তাহলে সহজ হয়ে যাবে। সেটা হলো, আমরা যে অ্যাসেসেবল ভ্যালু পেয়েছি, এই অ্যাসেসেবল ভ্যালুর উপরে সরাসরি 3টে করের হার প্রয়োগ করতে হয়: কাস্টম ডিউটি, রেগুলেটরি ডিউটি আর AIT। ধরেন আপনি অ্যাসেসেবল ভ্যালু হয়েছে, ধরে নিলাম যে 10 লক্ষ টাকা। কাস্টম ডিউটি 20%, তো 10 লক্ষ টাকা ইন্টু 20% ইকুয়াল টু কাস্টম ডিউটি। ধরেন এখানে রেগুলেটরি ডিউটি 5%, তো অ্যাসেসেবল ভ্যালু ইন্টু 5% ইকুয়াল টু রেগুলেটরি ডিউটি। ধরেন এখানে
অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ধরে নিলাম যে 5%। তো অ্যাসেসেবল ভ্যালু ইন্টু অ্যাডভান্স ইনকাম ট্যাক্স রেট 5% ইকুয়াল টু অ্যাডভান্স ইনকাম ট্যাক্সের পরিমাণ। তো আমরা তিনটে পেয়ে গেলাম, আমরা সিডি পেলাম, আমরা আরডি পেলাম, আমরা এআইটি পেলাম। এবার আমাদের বাদ থাকলো এসডি সম্পর্ক শুল্ক, ভ্যাট এবং এটি আগাম কর। ভ্যাট এবং আগাম করের একই ভিত্তি আর এসডির আর একটা ভিত্তি। তো প্রথমে আমরা এসডির ভিত্তিটা বের করে এরপরে বাকি দুইটা আমরা বের করব। এসডির ভিত্তি বের করে হলো আমরা অ্যাসেসেবল ভ্যালু পেয়েছি, অ্যাসেসেবল ভ্যালু প্লাস সিডি প্লাস আরডি, অ্যাসেসেবল ভ্যালু প্লাস সিডি প্লাস আরডি টোটাল যে মূল্য হলো এই মূল্য ইন্টু রেট অফ এসডি, তারপর এসডির পরিমাণ পাওয়া যাবে। আমি আরেকবার বলি, অ্যাসেসেবল ভ্যালু প্লাস সিডি প্লাস আরডি টোটাল যে মূল্য পাওয়া গেল এই মূল্যের উপরে রেট অফ এসডি প্রয়োগ করলে এসডি সাপ্লিমেন্টারি ডিউটি সম্পর্ক শুল্কের পরিমাণ পাওয়া গেল। তাহলে আমরা সম্পর্ক শুল্ক পেলাম। এইবার বাকি থাকলো ভ্যাট আর আগাম কর। ভ্যাট এবং আগাম করের সেম ভিত্তিটা কি আমি এখন বলতেছি, অ্যাসেসেবল ভ্যালু প্লাস সিডি প্লাস আরডি প্লাস এসডি এই সব যোগ করে যে মূল্য হলো এই মূল্যের উপরে ইন্টু রেট অফ ভিএটি। আমদানি পর্যায়ে প্রায় সব ক্ষেত্রেই রেট অফ ভিএটি 15%, অল্প কয়েকটা ক্ষেত্রে একটু পার্থক্য আছে, ইন্টু রেট অফ ভিএটি আর এই সেম ভিত্তির উপরে ইন্টু রেট অফ এটি আগাম কর। তাহলে আমরা আমদানি পর্যায়ে পণ্যের মূল্য নির্ধারণ, তারপর এই পণ্যের অ্যাসেসেবল মূল্য নির্ণয় করা, সেই মূল্যের উপরে কিভাবে বিভিন্ন শুল্ক করের হার প্রয়োগ করে শুল্ক করের পরিমাণে উপনীত হতে হয় সেটা আশা করি আমরা বুঝতে পারলাম। তো এই কাজ তো মূলত সিস্টেম করে, তবে এখানে মূল্যটা খুব ইম্পর্টেন্ট, মূল্যটা ঠিক করে দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এখানে আর একটা কথা বলে আজকে শেষ করব, সেটা হলো একটা প্র্যাকটিক্যাল সমস্যা আছে এই পয়েন্টে, সেই পয়েন্টটা নিয়ে আজকে আমরা আলোচনা করব না, সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও করব। সেটা বলে রাখি, সেটা মাঠ পর্যায় থেকে প্রচুর প্রশ্ন আসে এই পয়েন্টটা হলো, ধরেন একজন এলসি করেছে $10 কেজি, একটা পণ্য $10 কেজি এলসি করেছে। তো সেটা আমদানি পর্যায়ে বিনিময় মূল্য নির্ধারণ করার জন্য অফিসাররা সেটা বিনিময় মূল্য নির্ধারণ করে সেটা $12 করে দিয়েছে, $12 বিনিময় মূল্য নির্ধারণ করেছে। তাহলে তিনি পেমেন্ট করলেন $10 আর শুল্ক কর পরিশোধ করলেন $12 উপরে, অর্থাৎ বেশি মূল্যের উপরে শুল্ক কর পরিশোধ করলেন। এতে অনেক সমস্যা আছে, তবে একটা সমস্যা যেটা খুব বেশি ফেস করে আমদানিকারকরা, সেটা হলো এখন তিনি এ পণ্য নিয়ে আসলেন, এখন তিনি লোকালি ভ্যাট পরিশোধ করবেন। লোকালি ভ্যাট পরিশোধ করতে হলে তিনি কোন মূল্য ক্রয় মূল্য দেখাবেন? তিনি কি $10 ক্রয় মূল্য দেখাবেন নাকি $12 ক্রয় মূল্য দেখাবেন? দেখালে তিনি তার অ্যাকাউন্টসে কীভাবে এটা প্রদর্শন করবেন, তিনি ভ্যাটের বিভিন্ন হিসাবপত্র কীভাবে প্রদর্শন করবেন, এইটা নিয়ে মাঠ পর্যায়ে যথেষ্ট জটিলতা আছে। কোনো রেগুলেটরি গাইডলাইন খুব ভালো তেমন একটা নাই। এটা নিয়ে মাঠ পর্যায়ে বেশ সমস্যা হয়। এটা নিয়ে আমরা একটা ভিডিও করব। আমরা কনভেনশন, বিভিন্ন আদালতের আদেশ, প্র্যাকটিস, অন্যান্য আইনের বিধান, এগুলোর আলোকে আমরা একটা ভালো একটা সমাধান দেওয়ারও চেষ্টা করব। তো প্রিয় দর্শক, আজকে আমরা ভ্যাট আইনের মূলত দুইটা ধারা আলোচনা করলাম, ধারা 27 এবং 28। আশা করি আমরা শীঘ্রই আবার পরবর্তী ভিডিও নিয়ে আসব। আমরা খুব তাড়াতাড়ি বলতে যতদিন লাগে আর কি, আমরা তো 3টা অধ্যায় শেষ করছি, আরও এখনো 15টা অধ্যায় আছে। তো আমাদের যে সাপোর্ট টিম আছে, আপনারা সবাই দোয়া করবেন, দর্শক সবাই টিমের জন্য দোয়া করবেন, যেন টিম যেন আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করতে পারে। তাহলে আমরা খুব শীঘ্রই আমরা পুরো আইনটা আমরা ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, যাতে সারা দেশের মানুষ দেখে আইনের বেসিক বিষয়গুলো বুঝতে পারে। তো প্রিয় দর্শক, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি। আজকের মধ্যে এখানে শেষ করলাম। অনেক ধন্যবাদ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।